জন্য। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ভয়েস অফ পিপল থেকে আমরা আলোচনার আয়োজন করেছি। আগামীকালকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা কর্মসূচি ঘোষণা দিচ্ছেন। ইতিমধ্যেই তাদের কাছ থেকে সরাসরি পুলিশকে সহ হুমকি দেওয়া হচ্ছে। সামনে আসলে কেটে ফেলা হবে, এই ধরনের হুমকিও দিচ্ছেন তারা। আহ যথেষ্ট সক্রিয়ভাবে সারা দেশে কর্মসূচি পালন করার ঘোষণা দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। অপরদিকে তাদেরকে প্রতিহত করার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে এবং গোপালগঞ্জে ইতিমধ্যেই সেনাবাহিনীও নিয়োগ করা হচ্ছে, এ ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে কতটুকু প্রস্তুত রয়েছে প্রশাসন, সেই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই আহ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে যেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করার ঘোষণাও তারা দিচ্ছেন। এই সকল বিষয়গুলো পেছনে কারা কলকাঠি নাড়ছেন, কাদের ইন্ধনে এই সকল বিষয়গুলো সামনে আসতেছে, সকল বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে দুইজন আলোচক যুক্ত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক এবং রয়েছেন মেজর আলতামস করিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক যারা দেখছেন, আপনাদেরকে যুক্ত করবো আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যারা যুক্ত হতে চান সেই লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা চেষ্টা করবো সেগুলো নিয়ে আলোচনা করার। মেজর আলতামস করিম, আমি আপনাকে দিয়ে শুরু করি। প্রথমে রংপুরের বিষয়টা আসি, যে রংপুরকে বাংলাদেশ থেকে আলাদা করার ঘোষণা দিচ্ছেন, বিভিন্ন ধরনের ফোন দিয়ে আসছেন, সোশ্যাল মিডিয়া বা দেশীয় গণমাধ্যমেও সরাসরি ঘোষণা আসতেছে পার্শ্ববর্তী দেশ ভারতের। আমাদের অবস্থায় গাইবান্ধার পলাশবাড়িতে যে মূর্তি নির্মাণ হবে বা মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের নামে যে আন্দোলন চলছে, তারা আলাদা প্রদেশ করার ঘোষণা দিচ্ছেন, বিদেশি শক্তির সহায়তায় আলাদা প্রদেশ গঠন করবেন, বাংলাদেশের 64 জেলাকে রামের দুর্গ হিসেবে গড়ে তুলবেন। এই ধরনের ঘোষণাগুলো আসলে কিসের ইঙ্গিত করে জনাব মেজর আলতামাস করে? ধন্যবাদ। আমি ভয়েস অফ পিপুলের সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক সকলকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই, যেখানে সূরা হুজুরাতের আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে একজন স্ত্রী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং সেখান থেকে বংশ এবং গোত্রে ভাগ করেছি, যাতে তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারো। এখানে আরো উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে বলেছেন, কোনো আরবের অনারবের উপর শ্রেষ্ঠত্ব নেই, কোনো অনারবের আরবের উপর শ্রেষ্ঠত্ব নেই, কালোর উপর সাদা, সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, সকল মানুষ সমান। আমরা বিশ্বাস করি যে দুনিয়াতে যত মানুষ এসেছে সকলেই আদম এবং হাওয়া থেকেই উৎপত্তি। সুতরাং আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা সমান হিসাবে ট্রিট করতে চাই এবং এটাই ইসলামের মৌলিক শিক্ষা। সেই হিসাবে যদি আমি বিবেচনা করি, তাহলে এখানে এই যে বিভাজন ভারতীয় উপমহাদেশে, এখানে হাজার বছর ধরে ইসলাম ধর্ম এসেছে এবং মুসলিমরা এখানে 500 বছরের উপরে শাসন করেছে, কিন্তু সেই সময় কোনো হিন্দুকে নির্যাতন করা হয় নাই। একইভাবে আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানের সেই সময় থেকে গত 75 বছর ধরে এই ভূখণ্ডে হিন্দু এবং মুসলিম পারস্পরিক সৌহার্দ্যের সাথে বসবাস করেছে। 1947 সালে ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, পাকিস্তান এবং ইন্ডিয়া। এরপর থেকে যারা পূর্ব পাকিস্তান অথবা পশ্চিম পাকিস্তানে যে সংখ্যালঘুরা ছিল হিন্দুরা, তাদের প্রতি কোনো নির্যাতন করা হয় নাই। এবং কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল যখন ক্ষমতায় ছিল, সে সময়ও ইন্ডিয়াতে মুসলিমদের যথেষ্ট গণতান্ত্রিক অধিকার ছিল। কিন্তু আমরা এই গণতান্ত্রিক অধিকারের সবচেয়ে বড় ব্যবচ্ছেদ দেখেছি 1992 সালে, যখন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গুজরাটের কসাই নামে পরিচিত, সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে রাম মন্দির প্রতিষ্ঠান নামে 500 বছর পূর্বের একটি বাবরি মসজিদকে ভেঙে তারা সেখানে রাম মন্দির প্রতিষ্ঠার চেষ্টা করে এবং হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি হয়। পরবর্তীতে এই উন্মাদ, উদ্ধত্ত, হিংস্র এবং জঙ্গি সংগঠন বিজেপি পরবর্তীতে 2014 সালে আরো শক্তিশালী হয়ে, আরো জঙ্গি হয়ে তারা ভারতের রাষ্ট্র ক্ষমতায় যখন আসে, তখন সেখানে মুসলিমদের জন্য গরু জবাই এবং গরুর মাংস খাওয়ার অপরাধে বহু মুসলিমদেরকে আক্রমণ করা হয় এবং সেখানে নিদারুণ কষ্টের মধ্যে মুসলিম জনগোষ্ঠী বসবাস শুরু করে।
অন্যদিকে যদি আমরা দেখি, একই সময়ে বাংলাদেশে ভারতের তাবেদার একটা সরকার ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বে। তারা যদিও নামে মুসলিম ছিল, কিন্তু তাদের পারপাস ছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা। যখন বিশ্বযুদ্ধকে কুপিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা করে, তখন সেটা কি সংখ্যালঘু নির্যাতন হয় না? কিন্তু যখন হাসিনা পলায়নের পরে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের উপরে যখন মানুষ প্রতিশোধ নেওয়া শুরু করে, এর মাঝে 100টা মুসলিম থাকলে 5টা হয়তো হিন্দু ছিল। সে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের প্রতিশোধটাকে তারা নির্যাতন হিসাবে ইন্ডিয়ার সমস্ত মিডিয়া প্রকাশ করা শুরু করলো। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের মিডিয়া গুলো সেইভাবে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পারে নাই। কারণ 15 বছরের সেট আপে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশ, প্রশাসন এবং আমাদের মিডিয়া সবকিছুই আওয়ামী নিয়ন্ত্রণে এবং ভারতের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত ছিল। এবং রন্ধ্রে রন্ধ্রে রয়ের এজেন্ট এই দেশে বিদ্যমান। আমাদের দেশের এখানে ধ্বংস করার জন্য বা ইউনিটি ধ্বংস করার জন্য শত্রুর প্রয়োজন হয় না। এখানে বাংলাদেশে হাজার হাজার রয়ের এজেন্ট বিদ্যমান এবং সমস্ত ক্ষেত্রে, এবং তারাই এই দেশকে অস্থিতিশীল করার জন্য যথেষ্ট। যা আমরা দেখেছি ডক্টর ইউনূসের মাত্র 1.5 বছরের শাসনামলে একটার পর একটা তথাকথিত বিদ্রোহ, সেটা আনসার বিদ্রোহের নামে, কখনো সচিবালয়ের বিদ্রোহ, কখনো হিজড়াদের বিদ্রোহ, কখনো পতিতাদের বিদ্রোহ। এমন কোন গোষ্ঠী নাই যারা বিদ্রোহ করে নাই। তাদের পিছনে রয়ের ইন্ধন ছিল, আওয়ামী লীগের প্রত্যক্ষ মদত ছিল এবং বিএনপির নীরবতা ছিল। বর্তমানে যখন বিএনপি সরকার ক্ষমতা এসেছে, তখন স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার আশা ছিল যে 17 বছর পরে জনাব তারেক রহমান দেশে ফেরার পরে হয়তো ইন্ডিয়ার কথা মতো দেশ পরিচালনা করবে। কিন্তু যখন তারেক রহমান স্বাধীন পররাষ্ট্রনীতি গঠনের চেষ্টা করলেন, তিনি যখন মালয়েশিয়া চীন সফরের মাধ্যমে তার বৈদেশিক মিশন শুরু করতে গেলেন, তখনই ডেকে বসলো ইন্ডিয়া এবং তারপরে তাদের ষড়যন্ত্রের বীজ একটার পর একটা রচিত হতে শুরু করলো। আর এই পলাশবাড়ী এবং রংপুর বিভাগের ব্যাপারে এটার ইতিহাস আরেকটু ব্যাকে আমরা যদি যাই, গত 1 বছর ধরেই ইন্ডিয়ান বিভিন্ন বুদ্ধিজীবী এবং অ্যানালিস্ট তারা কলাম লেখা শুরু করলো। একজন অ্যানালিস্ট কলাম লিখেছেন, অ্যানেক্সেস অফ শিলিগুড়ি করিডোর, ওয়াইডেন অফ শিলিগুড়ি করিডোর বাই অ্যানেক্সিং রংপুর ডিভিশন। এই হেডিং এ তিনি একটা কলাম লিখলেন, যেখানে বলা হলো যে রংপুর ডিভিশনকে যদি ইন্ডিয়া ক্যাপচার করে ফেলে, অথবা বাংলাদেশের সমস্ত হিন্দু জনগোষ্ঠীকে যদি রংপুরে শিফট করা যায়, তাহলে সেই ক্ষেত্রে শিলিগুড়ি করিডোরের মাত্র 22 কিলোমিটার উইথটা 150 কিলোমিটারে কনভার্ট করা সম্ভব। এবং সেই ক্ষেত্রে চাইনিজ যে থ্রেটটা আছে শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেওয়ার জন্য, তাদের 7 সিস্টারকে আলাদা করার জন্য, সেই থ্রেটটা থেকে ইন্ডিয়া মুক্ত হবে। এই ধরনের একটা কলাম লেখার পরে বাংলাদেশের কলামিস্ট তারা কোনো প্রতিবাদ করে নাই। অন্যদিকে আমরা দেখছি শুভেন্দু অধিকারী এই মাসখানেক আগে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, তারপরে তিনি ওপেনলি পুশব্যাক করা শুরু করলেন বাংলাদেশকে, বিনা উস্কানিতে বাঙালি জনগোষ্ঠীকে, বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে সেখান থেকে পুশব্যাক করা শুরু করলেন। অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা তিনি ওপেনলি বলা শুরু করলেন যে আমি সারাদিন ভগবানের কাছে দোয়া করি এবং সকালে ঘুম থেকে উঠে দোয়া করি যাতে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না হয়। ভালো না হলে তিনি পুশব্যাক করতে পারবেন বাংলাদেশে সেখানকার মুসলিম জনগোষ্ঠীকে। এই ধরনের সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী দুইটা শাসক আমাদের নেবারিং ইন্ডিয়ার দুইটা প্রদেশে বিদ্যমান। এমনই একটা পরিস্থিতিতে যেখানে চরমভাবে মুসলিমরা ইন্ডিয়াতে নির্যাতিত, নাম ইন্ডিয়ান একজন মিনিস্টার ওপেনলি সাংবাদিকদের সামনে বলছেন যে তুমি যদি নামাজ পড়তে চাও তাহলে বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যাও। অন্যদিকে তারা ইসরায়েলকে দিয়ে, ইসরায়েল ইরানের কাছে মার খেয়ে এসে এখন ইন্ডিয়াতে এসে বলছে পাকিস্তান এবং বাংলাদেশে উনি দেখতে পাচ্ছেন যে এখানে হামাসের এজেন্ট আছে বা হামাস এখানে শক্তিশালী হচ্ছে। এই ধরনের অলিক স্বপ্ন এগুলা ইন্ডিয়া তাদেরকে দিয়ে বলিয়েছে। বাংলাদেশ দূতাবাসের ব্যর্থতা, বাংলাদেশ সরকারের ব্যর্থতা যে এটার কোনো প্রতিবাদ আমরা করতে পারি নাই। এরপরে কি হলো দেখেন, সপ্তাহখানেক আগে যখন ভারতের নতুন রাষ্ট্রদূত আসলেন, তিনি এসে 140 কোটি ভারতীয় জনগণের সাথে 20 কোটি বাংলাদেশি জনগণকে মিশিয়ে ফেললেন এবং তিনি বললেন যে একই আকাশের নিচে আমি আছি। ইন্ডিকেশন কি? গ্রেটার ইন্ডিয়া, ইউনাইটেড ইন্ডিয়া, মানে বাংলাদেশকে তারা তাদের নিজের দেশ করতে চায়। এই যে স্বপ্ন, এই স্বপ্নেরই বাস্তবায়ন হচ্ছে আজকে আমাদের দেশের সেই গাদ্দার দেশদ্রোহী কিছু হিন্দু জনগোষ্ঠী, তার মধ্যে একজন অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, যিনি আওয়ামী লীগের একজন নেত্রী। তিনি পূর্বেও এই ধরনের অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং অতি সম্প্রতি তিনি বলেছেন যে হিন্দু জনগোষ্ঠীদেরকে নিয়ে
একটা প্রদেশ হওয়া উচিত বাংলাদেশে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোথায় হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে? তাহলে এমন কি কোনো ঘটনা ঘটেছে? আজকে যদি এই চৈতালির মতো একই বক্তব্য পাকিস্তানের ইন্ডিয়াতে যদি কোনো মুসলিম দিত, যে 20% মুসলমান বা 25 কোটি 30 কোটি মুসলমান জনগোষ্ঠী সেখানে আছে, সেই মুসলমান জনগোষ্ঠীর জন্য আলাদা ভূখণ্ড দরকার, এই কথা যদি আজকে ইন্ডিয়াতে কোনো মুসলিম বলতো, তাহলে আমার তো ধারণা সাথে সাথে তাকে তার পরিবার সহ উঠিয়ে নিয়ে যেত ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস অথবা পুলিশ, এবং তার প্রতি অমানসিক নির্যাতন করা হতো। বাংলাদেশের প্যানাল কোডের 123 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে দেশদ্রোহিতার পানিশমেন্ট কি এবং দেশদ্রোহিতার সংজ্ঞা কি, সেটা বলা আছে। কাজে কেন এখনো বাংলাদেশের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন এই অ্যাডভোকেট চৈতালিকে এখন অ্যারেস্ট করতে পারে নাই? এটা আমাদের সরকারের ব্যর্থতা। এবং টাইমিংটা দেখেন, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের বাইরে এবং তিনি চীন সফরের জন্য মালয়েশিয়াতে অবস্থান করছেন। একই ঘটনা ঘটেছিল 2004 সালে, যখন তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন চীনে সফর করেন, তখন 64টা ডিস্ট্রিক্টে একসাথে বোমা হামলা হয়েছিল। কাজে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। বাংলাদেশের সরকার প্রধানরা যখনই ইন্ডিয়া ব্যতীত পাকিস্তান, চায়না বা এই ধরনের রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক তৈরি করতে গিয়েছে, তখনই তারা এই আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করেছে, এবং এই ক্রাইসিস গুলো বাংলাদেশকে অনেক মাসুল দিতে হয়েছে। এখন আসি, এই চৈতালিদেরকে যদি আজকে গ্রেপ্তার করা না হয়, তাদেরকে যদি পানিশমেন্ট দেওয়া না হয়, যেভাবে চিন্ময় কে গ্রেপ্তার করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একইভাবে আজকে চৈতালিকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে এই জিনিসটা বাড়তে থাকবে। এরপরে এই যে আওয়ামী লীগের আগামীকালকে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কাজে এগুলো সবকিছুই আজকে জনাব তারেক রহমান দেশের বাইরে একই সাথে হিন্দুদের ইন্ডিয়ার উস্কানি, বাংলাদেশের হিন্দু এবং আওয়ামী লীগের লাফালাফি, এই সবগুলো একই সুতায় গাঁথা, এবং তারা বাংলাদেশকে, রাষ্ট্রটিকে সবসময় একটা থ্রেটের মধ্যে রাখতে চায়। সেই ক্ষেত্রে এই রাম মন্দির নির্মাণ, তাহলে ভারতে কেন একটার পর একটা মসজিদ ভাঙ্গা হচ্ছে? সেখানে তো তাদের কোনো জবাবদিহিতা চাওয়া হচ্ছে না। তাহলে এখানে রাম মন্দির নির্মাণ তারা করতে চায় প্রত্যেক ডিস্ট্রিক্টে, তাহলে তাকে কেন ইন্টারোগেট করা হচ্ছে না এবং জিজ্ঞাসা করা হচ্ছে না যেটা উদ্দেশ্য কি, এর পিছনে কে ফাইন্যান্স করছে, কে এটার পেছনে জড়িত? কাজে আমার ধারণা অতি সত্বর এই অ্যাডভোকেট চৈতালিকে গ্রেপ্তার করা দরকার এবং তাকে ইন্টারোগেট করে বের করতে হবে এর পেছনে শক্তি কারা, এবং সেই ক্ষেত্রে দেশ নিরাপদ হবে বলে আমি আশা করি। একই সাথে ভারতীয় রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে এসে অধ্যত্বপূর্ণ কথা বলেছেন, তাকেও আইন নিয়ে আসতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, প্রয়োজনে তাকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে। কারণ কোন রাষ্ট্রদূত তার ডিপ্লোমেসির বাইরে এই ধরনের কথা বলতে পারেন না। এই সবগুলো বিষয়ে আমরা যদি নতজানু পররাষ্ট্রনীতি এখনো ফলো করি, তাহলে আমাদেরকে এটার চরম মাসুল দিতে হবে, এবং সেই ক্ষেত্রে আজকে বিএনপি, জামাত, এনসিপি সহ যারা জুলাইয়ের পক্ষের শক্তি, প্রত্যেককেই সাফা করতে হবে। কাজে আমাদের এখন বৃহত্তর ন্যাশনাল ইউনিটি দরকার। আওয়ামী লীগ ব্যতীত সমস্ত রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করে, সেই সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্কৃতিকারীদেরকে প্রতিহত করতে হবে। এখানে শুধুমাত্র সরকার নয়, সরকারের বাইরে যারা বিরোধী দল আছে, জামাত, এনসিপি, সকলে মিলে একসাথে ফাইট করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি যেটুকু আসছি জনাব কর্নেল হাসিনুর রহমান। হাসিন স্যার, একটা মিউট আছেন, আনমিউট করতে হবে। আমি একটা পয়েন্ট থেকে আসি, যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার পর যখন বক্তব্য দিয়েছেন একই সঙ্গে কাজ করার বা দুই দেশের জনগণকে একসাথে মিলিয়ে একই রকম বলেছেন, ঠিক তার কিছুদিন পরেই রাম মন্দিরের বিষয়টা আবার উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, এমনকি আলাদা প্রদেশ গঠনেরও তারা হুঁশিয়ারি দিচ্ছেন। তো সনাতন ধর্মাবলম্বীদের নামে এখন যে আন্দোলনটা হচ্ছে, এর পেছনে কি আসলে দীনেশ ত্রিবেদীর কোন ধরনের ইন্ধন রয়েছে কিনা জনাব কর্নেল হাসিনুর রহমান, বা এটা আমাদের জন্য বিসমিল্লাহির রহিম। অবশ্যই সবাই আসসালামু আলাইকুম। আন্দোলন কোথা থেকে আমি দেখি নাই, আমরাই তো আন্দোলন করে দিয়েছি। আমাদের মিডিয়া যদি না থাকতো এটা কোনো সমস্যা ছিল না। মিডিয়া এটাকে মানে আপলাইজ করে দিয়েছে এই মহিলার কথাবার্তা। আসলে সমস্যা আমাদের সাংবাদিকরা, এটা কোমল সোদা নাই, এটা এখনো মানে এই বিপ্লবটা মেনে নিতে পারে নাই। আপনারা দেখেন টিভি নিয়ে আসলো, ওই সময় সাংবাদিক বলতেছে আমরা ছোট দেশ, গরিব দেশ, আমাদের দেখে শুনে রাখবেন। জুতা পিটা করা উচিত ছিল সাংবাদিকের, মোস্ট কালবেলার পত্রিকার সাংবাদিক। না, সে বলতেছে আমার দেশ নেয়া ছোট দেশ, দেখে রাখবেন। আরে ভারত কেমন দেখে রাখবে? কোনো প্রতিবাদ কেউ করে নাই, কোনো পত্রিকা থেকে এর প্রতিবাদ আসে নাই। সমস্যাতে সুশীল এই লোকদের, এদের জন্য আজকে আমাদের এই অবস্থা।
17টা বছর আমরা নিজেদের সবকিছু দিয়েছি ভারতকে। ভারত স্বাধীনতা পরে থেকে একটা উপকার আমাদের করে নাই, কোন সিঙ্গেল সে উপকার আমাদের করে নাই। স্বাধীন হওয়ার পরে শান্তি বাহিনী বানাইলো, আমাদেরকে লাগাই দিল, ঝামেলায় ফেলাই দিল ভারত। কোন রাজনীতিবিদ প্রতিবাদ করে নাই এখন পর্যন্ত। সমস্যা হলো রাজনীতিবিদ সুশীল এদের। আপনি যে সমস্যা বললেন ত্রিবেণী আসলো, উনি তো যখন প্রবেশ করেন তারপর ঢাকায় আসবেন, প্রেসিডেন্টের সাথে ওনার কথোপকথন হবে, পরিচয়পত্র পেশ করবেন, তারপরে হলেন উনি রাষ্ট্রদূত। এর আগে তো রাষ্ট্রদূত না। কিন্তু দেখেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক গেল তার রিসিভ করার জন্য সীমান্তে। এই বদমাইশ এই লোকগুলি, হারামখোর, সিভিলিয়ান। তার কি দরকার ছিল বাই রোডে আসার? বিমানে আসতে পারতো। অর্থাৎ পরিকল্পিত উনি বাই রোডে আসবেন এবং উনি শপথ নেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ পরিচয় হওয়ার আগ পর্যন্ত উনি রাষ্ট্রদূত না, কোনো প্রোটোকল উনি পান না। তো পররাষ্ট্র মন্ত্রণালয় জিজ্ঞেস করা উচিত, হোয়াই হ্যাভ ডান ইট। আমাদের বিএনপির একজন উপদেষ্টা গেলেন, তার সাথে কি ব্যবহার হয়েছে? এই ধরনের কূটনীতিক যারা ব্যবসা করেন বা যে আদেশ দিচ্ছেন, এদেরকে সত্যিকার কান ধরে লাত্তি মেরে রেখে দেওয়া উচিত। জনগণের টাকা দিয়ে বেতন মুক্ত রাখা দরকার নাই, দেশের কুলাঙ্গার। আমাদের একটা উপদেষ্টাকে তারা নাজেহাল করলো, আর এ কি করলো? সে রাষ্ট্রদূত হওয়ার আগে তারে তেল মারা শুরু করলো, আর সাংবাদিক একটা আবল তাবল বলা শুরু করলো। এগুলি আমি কোনোভাবেই কাম্য না। আপনি দেখেন, ওই আপনি বলতেছেন ঠিক আছে, আমার এই সহ আলোচক বললেন যদি চৈতালির কথা, তার আগে আসেন এই যে সিনাকে হত্যা করলো ওসি প্রদীপ, গলা পাড়াইয়া বুট দিয়া মৃত্যু নিশ্চিত করলো। ভারতের করে দেখতো মুসলমান। আমাদের এখন সোজা হয়ে দাঁড়াইতে হবে, কথাবার্তা বললে চট থাপড় লাগাইতে হবে সোজা মতো। চুপ করেছিল এত বছর, আমরা কিছু বলতে পারি নাই, এখন বলবো, কোনো ছাড় নাই। আমরা 2 দিন আগে পুষ্পত্তলিকে দাহ করছি অমিত শাহ আর শুভেন্দুর, আরো করবো, কন্টিনিউ প্রত্যেক করবে, সবাই করবে। এটি দরকার আছে, এছাড়া সোজা হবে না ভারত। আমরা স্কোপ করে দিয়েছি এদেরকে এত বড় কথা বলার। আমি তো ভারতে কোনো পয়সা খাই না, না কোনো পয়সা দানে চলি ভারতের, না ভারত সেই সামর্থ্য আছে বাংলাদেশকে দান করবে। আমরা এই ভারতীয় এই যে বলেন যে আগামীকাল হলো আওয়ামী লীগের মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্মদিন, কিছুই হবে না, সাহসই নাই। আসলে আগামীকাল হলো আমাদের পলাশী দিবস, মির্জাফরের দিবস। এই দিনই হলো গিয়ে আওয়ামী লীগের জন্ম দিবস। সুতরাং আমি সবাইকে আমন্ত্রণ জানাই হাদি চত্বরে শাহবাগে এলাকায় কালকে বিকালে 5টায় আমাদের সমালোচনা কথোপকথন হবে এই পলাশী নিয়ে। আমি মনে করি ভাই, এই রাম মন্দির সবকিছু একই সূত্রে গাথা। আপনি বোঝার চেষ্টা করেন এই ভারত নিজের কি মনে করতো হাসিনার সময়। টোটাল এই মসজিদের ইমাম সহ সব ভাগিয়ে গেছে। শক্তি তো চরম মাত্রা শক্তি ছিল, নিরস্ত্র লোকদের কাছে হেরে গেছে। আবার আবল তাবল বকে শুভেন্দু, আমরা রংপুর নিয়ে নিব, লায়ন নেক বানাবো, চিটাগাং নিয়ে নিব, পারলে নে, দেই তোর কত সক্ষমতা আছে, ঢুকতে পারলে যাইতে পারবি না। এটাই বাংলাদেশ, এটা 24-এর পরে বাংলাদেশ। সবাই আমরা ঘুরে গেছি, উচিত শিক্ষা দিয়ে দিব। আপনি দেখেন ভারতের অবস্থাটা কোন জায়গায় দাঁড়াইছে। আমাদের সুশীলটা ভারতকে চিনতে পারে নাই, কিন্তু দেখেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ঠিকই চিনছে, মিষ্টি মিষ্টি সুন্দর করে বলে দিয়েছে খনি কি লাভ। তারপর আমাদের লজ্জা হয় না, এখনো আমরা গুণগান গাই ভারতের। এটা একটা নিমক খারাপ একটা জঙ্গি রাষ্ট্র, তার মাথা খারাপ হয়ে গেছে। পাকিস্তান, আমেরিকা আর ইরানের সমস্যা সমাধান করছে, ভারতের কোনো অবদান তো নাই, উল্টা ব্যাকফুটে। এরপরে হাসিনার এই চক্করে পইয়া তার সাম্রাজ্য হারাই ফেলছে। ওদিকে অরুণাচলে চীন নাকি 7 কিলোমিটার নিয়ে নিছে। তারপরে বুঝেন তার মানসিক অবস্থা। মানুষ যখন এত কিছু হারায় আবল তাবল বকে, ওদের অবস্থা তাই হয়েছে, আবল তাবল বকে। আমাদের হাদির খুনিতে রেখে দিছে। আমাদের লোকজন কঠোর ভাষায় বলতে পারে না, বৈশা আছে আইলো আপা চলে গেছে না ফেরার দেশে, আওয়ামী লীগ চলে গেছে না ফেরার দেশে, আসার কোনো স্কোপ নাই। এত শক্তি আসতে পারে না, আসার কোনো সম্ভাবনাও নাই। কিছু সুবিধা হয়তো রাজনৈতিক দল দিছে, ইট ডাজন্ট মিন আওয়ামী লীগ ফিরে আসবে। ভাই এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, আগামীকাল কিছু হবে না, জনগণ থাকবে, আমরা দেখবো কি হয়। রাম মন্দির উনি করতে পারেন, মন্দির আপত্তি নাই, কিন্তু মূর্তি বানাতে গেলে সেটা থাকবে মন্দিরের ভিতরে, মূর্তি থাকবে মন্দিরের ভিতরে, বাইরে না। মূর্তিকে নিয়ে ফাইল করার অবকাশ নাই। আমার এক বোন একবার ফেসবুকে লিখছিলেন, গতকাল দেখলাম, আমার খুব ভালো লাগছে। ওখানে আমরা এই যে আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়,
এটা আমরা নিয়ে জায়গা পলাশবাড়িতে, ওইখানে বিশাল জায়গা নিয়ে আবিষ্য ইজতেমা করি একেবারে 16 আনা। আমরা এরকম ধর্ম না আমাদের, এই জন্য পারি না। বাট আমার খুব পছন্দ হয়েছে যে পলাশবাড়ি যদি আমরা বিশ্ব ইজতেমা নিয়ে নেই, বিশাল এক মসজিদ বানায়, একটা মসজিদ বানায় মিনার সহ, সারাদিন হেফজ ওখানে হবে, কোরআন শরীফ পড়বে, সোজা করে দেওয়া যায়। আমার ধর্ম এটা শিখায় না। ওরা উদ্দেশ্য পরিণত ভাবে গায়ে পড়ে ঝামেলা করতেছে। বাট ওনাদের কতটা সাহস আছে আগামীকাল দেখা যাবে কি করতে পারে। আমাদের এখনো পুলিশ, ইভেন সকল প্রতিষ্ঠানেরই সংস্কার পুরো হয় নাই, মাইন্ড সেট আপ হয় নাই। নাহলে দেখেন আমাদের একজন সুশীল বলতেছেন ডিজেল এলো ভারতের, গাড়ি ভারতের, মানে কত নিম্নমানের মানসিকতা। আরে ভারতের হোক, আমরা তো কিনে খাই, দান অনুদানে চলি না, আমাদের টাকা আছে। আমাদের এতটা মেরুদণ্ড, এতটা নির্লজ্জ আমরা জাতি, কিছুই বলার না। আমাদের অনেক গর্ব করার কিছু আছে। এই 24 আমাদের বিশাল গর্ব। আমরা অনেক পরীক্ষা দিয়ে আজকে সাহসিকতা জাতি চাইছি। এই জন্য অবদান অনেকের, প্রবাসী ভাইদের অবদান আছে, আমাদের গার্মেন্টস শ্রমিকদের অবদান আছে। ভারতে কি আছে? ভারত সবখানে তো ডিগবেজি মারছে। 71 সালে বিজয় আমরা করাই দিছি বাঙালিরা, মুক্তিযোদ্ধারা, আর সে অধিকারটা রাখতে পারেনি, পুরোটা নিয়ে গেছে। তা আমাদের রাজনীতিবিদদের হলো গিয়া লেস কাটা। আমি মনে করি ভাই, যত হাক ডাক দেয় অত হাক ডাক দেয় না। বর্ষাকালে যে নতুন পানি আসে, কিছু মাছ লাফায়, এটা হবেই। কষ্ট তো সহ্য করতে পারতো না যেভাবে ভারত সুবন্ধকারীরা, আমাদের আওয়ামী লীগেরও মনে প্রাণে কষ্ট। আমার কথা হলো, আপনারা ইতিহাস পড়েন, ইতিহাস জানেন আওয়ামী লীগের কি অবদান আছে 71-এ, যে নেতা ঘোষণা দেয় নাই, বইলেও যায় না করো, তার গুণগান গাওয়ার কি আছে, কি অবদান আছে বঙ্গবন্ধুর তথাকথিত শেখ মুজিবুর রহমানের? বলেন কি করছে উনি? আমার একটা জিনিস বলেন, দেশের জন্য কাজ করতে। উনি এটা দুর্ভিক্ষ দিছে, উনি 60,000 মুক্তিযোদ্ধা হত্যা করছে, 60,000, 30 থেকে 60,000 মুক্তিযোদ্ধা হত্যা করছে। আমরা তার বিচার করতে পারি নাই। আমি অশেষ ধন্যবাদ আমাদের সেনাবাহিনীর এক অংশ 15ই আগস্ট তাকে যথাযথ শিক্ষা দিছে, এটাই আল্লাহর বিচার। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ। দর্শকের প্রশ্নগুলো নিয়ে বলছি। মিজানুর রহমান, আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন। ধন্যবাদ মনির ভাই এবং সকল অতিথিবৃন্দ, বিশেষ করে কর্নেল হাসিনুর স্যারকে ধন্যবাদ। উনি একটি নতুন সংগঠন তৈরি করেছেন, ওনার জন্য শুভকামনা। তো প্রশ্ন হচ্ছে যে নিষিদ্ধ গঠিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ একটা নিষিদ্ধ সংগঠন, কিন্তু এটার প্রোটেক্ট করবে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু গতকালকে গাজীপুরে যে একটা মিছিল দিল আওয়ামী লীগ, সেখানে বা যুবলীগ, সেখানে কিন্তু পুলিশের উপর তারা বরঞ্চ হুমকি দিল যে তোমরা সামনে আসবে না, তোমাদের কিন্তু আমরা ব্যবস্থা করব। সেখানে পুলিশ কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করলো। আপনি কি মনে করেন না হাসিনুল স্যার, যে এখানে পুলিশের মধ্যে তো চরম আওয়ামী লীগার আছে? এটা কি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি না? আর আপনি যখন আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে যাবেন সাধারণ মানুষ, তখন বলবে যে মব চলতেছে বাংলাদেশ, এটা তো স্পষ্ট বলবে কালকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ফরেন পলিসি, যেটা আপনার হচ্ছে আমেরিকা, যখন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসলো, উনি একজন কিন্তু মন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী। পৃথিবীর ইতিহাসে মনে হয় এরকম পররাষ্ট্রমন্ত্রী কোনোখানে নিয়োগ পেয়েছে কিনা আমার জানা নেই, আপনার জানা থাকলে একটু বলবেন। বাংলাদেশ সরকার কেন এখনো প্রতিবাদ জানাইলো না, এটার বিবৃতি দিল না কেন? এটা কি বাংলাদেশের একটা নতজন পররাষ্ট্রনীতি না? এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মেজর আলতামাস, আমি দ্বিতীয় বিষয় আছে যে আওয়ামী লীগ কালকে সব কর্মসূচি করবেন, তারা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনাও দিল্লি থেকে ঘোষণা দিচ্ছেন। তাদের এই কর্মসূচিটা আসলে তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, বা আমাদের প্রশাসনের প্রস্তুতি কতটুকু থাকা প্রয়োজন? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন বাংলাদেশে নাই, কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গাতে মিছিল করছেন বা চেষ্টা করছেন অরাজকতা করার। সেই ক্ষেত্রে আসলে কতটুকু প্রস্তুত থাকবে? ধন্যবাদ। আমি এই বিষয়ে আলোচনার পূর্বে এক ভাই প্রশ্ন করেছেন, যদিও হাসিন স্যারকে প্রশ্ন করেছিল, যদিও উত্তরটা যেহেতু আমি পেয়েছি, আমি কিছু বিষয় তার সাথে অ্যাড করতে চাচ্ছি। প্রথমত তিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের ফরেন পলিসি সংক্রান্ত। অত্যন্ত যুক্তিসঙ্গত একটা প্রশ্ন, যে দুনিয়াতে এরকম খুব কম দেশই আছে যাদের ফরেন পলিসি এত বেশি নতজানু। আপনারা দেখেন ইন্টারন্যাশনালি, গ্লোবালি দেখেন, কিউবা আমেরিকার পেটের মধ্যে থেকে, দুনিয়ার সর্ববৃহৎ শক্তির পেটের মধ্যে থেকে কিউবা কিন্তু স্বাধীনভাবে বেঁচে আছে। আজকে ইরানের দিকে তাকান, সেখানে আমেরিকা যখন পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করার কথা বললো, ইরানের 3 কোটি জনগণ রাস্তায় নেমে গেল, তারা কিন্তু মাথা নত করে নাই। অন্যদিকে দেখেন আমেরিকার সাথে মেক্সিকো বর্ডার, মেক্সিকো থেকে সবসময় অনেক সময় দেখা যাচ্ছে মাদক কারবারি, চোরা কারবারিরা আমেরিকার মধ্যে প্রবেশ করে, ইউএস এর মধ্যে।
কিন্তু সেখানে কিন্তু বর্ডার ক্লিন হয় না। বাংলাদেশই মনে হয় একমাত্র বর্ডার যেখানে ইন্ডিয়া তাদের ইচ্ছা মতো ক্লিন করে বর্ডার ক্রস করলে বাংলাদেশের জনগণকে। তাদের যদি সাহস থাকে, তাদের তো আরো তো 5-6টা দেশের সাথে বর্ডার আছে, কোনো বর্ডারে কিন্তু ক্লিন হয় না। পাকিস্তান বর্ডারে হয় না, চায়না বর্ডারে হয় না, আফগান বর্ডারে হয় না, মায়ানমার বর্ডারে হয় না, শুধুমাত্র ক্লিনটা হয় বাংলাদেশ বর্ডারে। কারণ আমাদের এই নতজানু পররাষ্ট্রনীতি। অন্য একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে আমাদের পুলিশ বাহিনীর সম্পর্কে হাসিন স্যার কিছুটা উল্লেখ করেছেন যে কোথাও কোনো সংস্কার হয়নি। আমি জাস্ট পুলিশের কিছু উদাহরণ দিব, বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনারা 2024-এর জুন এবং জুলাই মাসে পুলিশের এসপি থেকে শুরু করে আইজি পর্যন্ত তাদের বক্তব্যগুলোকে আপনারা শুধুমাত্র নোট করে দেখেন। প্রত্যেকটা জায়গাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং সন্ত্রাসীদেরকে দমন করতে হবে এই ধরনের ভাষা ব্যবহার করেছে তখনকার আইজিপি মনিরুল, হারুন, বেনজির সহ পুলিশের এসপি লেভেলের কর্মকর্তা, ওসি, ইভেন সাব ইন্সপেক্টর। একজন সাব ইন্সপেক্টর আমাকে 28 অক্টোবর 2023-এ যখন বিএনপির মহাসমাবেশ ছিল তার পূর্বে বিএনপি এবং জামাতের মিছিল সংক্রান্ত ব্যাপারে বলতে যে সে আমাকে বলল যে জামাতকে দেখা মাত্র গুলি করার নির্দেশ। স্টেট, এটা কার আদেশ? পুলিশ কমিশনারের। সেই রকম একটা পুলিশ, তারা সরাসরি তারা পরিচয় দিতে। আমি গুলশানের রাস্তায় দেখেছি যে গাড়িকে, সরকারি কর্মকর্তার গাড়িকে পুলিশের ট্রাফিক সার্জেন্ট আটকে দিয়েছে। সরকারি কর্মকর্তা তার পরিচয় দেওয়ার পরেও পুলিশ তাকে ছাড়ে নাই এবং তার সাথে তর্ক বিতর্কের একটা পর্যায়ে তাকে বললো এই তুই তিতুমির কলেজের সামনে আয়, তোরে দেখে নিব, আমি ছাত্রলীগের নেতা। মানে সে তার সাব ইন্সপেক্টর পরিচয় আছে, সে বড় পরিচয় হয়ে গেল সে তিতুমির কলেজের ছাত্রলীগের নেতা ছিল। তো এই ছাত্রলীগ, যুবলীগ দ্বারা গঠিত পুলিশ এবং এই পুলিশের 90% এখন আওয়ামী পুলিশ, যাদেরকে এখনো চাকরিতে রাখা হয়েছে, তাদেরকে সরানো হয় নাই। সুতরাং এখানে প্রবলেমটা আওয়ামী লীগের মিছিল না। আগামীকালকে আওয়ামী লীগের সাথে এই পুলিশগুলো তলে তলে যে জয়েন করবে না, তার গ্যারেন্টিটা কোথায়? আমার যে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকেই তো জনগণ বিশ্বাস করে না, কারণ তিনি সর্ববিষয়ে মন্ত্রী। তিনি কি তিনি তার আচরণ গুম হওয়ার পূর্বে একরকম ছিল, গুম হওয়ার পরে তার দেশে ফেরত আসার পরে আচরণ ভিন্ন। তিনি কমপ্লিটলি ভিন্ন সালাউদ্দিন। আজকে তার সেই জাতীয়তাবাদী চেতনা নাই, তার মাঝে আছে ইন্ডিয়ান ট্রেন। সুতরাং এই যে কন্ট্রাডিকশন তার চরিত্রের মধ্যে, এখন জনাব তারেক রহমান নিজেই তো তার চারপাশে সারাউন্ডেড বাই সাম হিপোক্রেট পিপল। ডাক্তার জাহিদের কথা বলেছে, দুঃখজনক ঘটনা ইন্ডিয়াতে তার সাথে যেটা হয়েছে। কিন্তু ডাক্তার জাহিদ কি করেছিল? তার কয়েকদিন আগেই ডাক্তার জাহিদ ইন্ডিয়াকে তেল মারার জন্য তিনি বক্তব্য দিলেন যে বর্ডারে যে কিলিংটা হয় তার সংজ্ঞা জনাব সালাউদ্দিন এবং ডাক্তার জাহিদ চেঞ্জ করে দিল যে এটা কোনো কিলিং না, ইন্ডিয়া এটা করতেই পারে। একই সাথে আপনি আরো কিছু মন্ত্রী পরিষদের সদস্যকে লক্ষ্য করুন, যারা নুরুল ইসলাম নূর, যাকে তার দল থেকে চলে এসে এখন বিএনপির ভাষায় তিনি কথা বলেন, অথচ নূরের মধ্যে যথেষ্ট পোটেনশিয়ালিটি ছিল। সে 2018 সালে যখন ভিপি হয় ডাকসুর, তখন মনে হচ্ছিল তার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার মতো পোটেনশিয়ালিটি আছে। পরবর্তীতে বিকাশে মানুষ দয়া করে তাকে লক্ষ লক্ষ টাকা দান করেছে তার দল গঠন করার জন্য। সেই নূর করলো কি? মুসাদের এজেন্ট মিন্দি সাফাদির সাথে দেখা করলো। কাজে সেই নূরকে আমরা কিভাবে বিশ্বাস করবো? তিনি আজকে মন্ত্রী পরিষদের একজন সদস্য। আন্দালিব রহমান পার্থ, তার পরিচয় কি? তার বাবা হচ্ছে জেনারেল এরশাদের ক্যাশিয়ার, তার শ্বশুর হচ্ছে আওয়ামী লীগের ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রী এবং পরবর্তীতে প্রেসিডেন্ট সদস্য এবং শেখ হাসিনার ফুফাতো ভাই। তাহলে সেই পরিবারের একটা সন্তান কিভাবে আজকে বিএনপির পক্ষে কথা বলে? কাজে এই জিনিসগুলো যদি জনাব তারেক রহমান লক্ষ্য করতে না পারেন, তাহলে তার পরিণতি ভবিষ্যতে যে খারাপ হবে না, বা তিনি যে তাদের দ্বারা ব্ল্যাকমেল হবেন না, তার নিশ্চয়তা কি? আমি মনে করি না প্রধানমন্ত্রীর আন্তরিকতার অভাব আছে, কিন্তু তাকে যে সারাউন্ডিং যে বলয়টা আছে সেটার চুজটা ঠিক হয় নাই। তিনি বন্ধু চিনতে পারেন নাই। বিএনপি বন্ধু চিনতে না পারার কারণে তাদেরকে 1981 সালে মাসুল দিতে হয়েছে, 1995 সালে মাসুল দিতে হয়েছে, 2006 দিতে হয়েছে, এবং এখনো মনে হচ্ছে বিএনপি তার অতীতের ভুল থেকে শিক্ষা নেয় নাই। এবার আসি আগামীকালকের আওয়ামী লীগের অনুষ্ঠান প্রসঙ্গে। প্রথমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনারা আওয়ামী লীগের ইতিহাসটা দেখুন। 1949 সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী মুসলিম লীগ নামে। সরওয়ার্দী এবং ভাসানীর উভয়ের প্রচেষ্টায় একটি দল, যেটা মুসলিম লীগের কাউন্টার পার্ট হিসাবে তৈরি হয়েছিল, কারণ মুসলিম লীগ সেই সময় বাংলা ভাষার পক্ষে ছিল না রাষ্ট্রীয় ভাষা বানানোর। পরবর্তীতে 1954 সালে যুক্তফ্রন্টের মাধ্যমে তারা ক্ষমতায় আসে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর কারণে সে ক্ষমতা দীর্ঘায়িত হয় নাই। পরবর্তীতে 6 দফা এবং স্বাধিকার আন্দোলন, সেখান থেকে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একটা সাধারণ ক্যাডার থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে ইন্ডিয়ান সহায়তায় চলে যান, এবং মুক্তিযুদ্ধের সময় তিনি একটা ধূর্ত চাল দেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষেও ছিলেন না, বিপক্ষেও ছিলেন না, কিন্তু তার সাহস ছিল না মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার। সুতরাং তিনি তাজউদ্দিনের উপরে
মৌখিক দায়িত্ব দিয়ে তিনি নিজে স্বেচ্ছায় কারাবরণ করেন। তিনি জানতেন যে তিনি যেহেতু ন্যাশনাল লিডার এবং ইলেক্টেড প্রাইম মিনিস্টার, তাকে পাকিস্তান কোনোদিনই হত্যা করতে পারবে না। কাজেই তিনি কারাগারে যান এবং ভিআইপি প্রোটোকলে তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান এবং যুদ্ধ চলাকালীন অবস্থাতেও তিনি পাকিস্তানের সাথে নেগোসিয়েশনের চেষ্টা করেছেন। এটা পাকিস্তানি জেনারেলদের লেখা বইয়ে আছে। কাজে এরপরে ৭২ থেকে ৭৫ প্রথম যে কাজটা করেছেন, তিনি মুক্তিযোদ্ধাদেরকে ধ্বংস করেছেন। মেজর জলিলের মতো যারা ন্যাশনালিস্ট মুক্তিযোদ্ধা ছিল, ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধী ছিলেন, তাদেরকে প্রথম জেলে তিনি ঢোকান। তারপরে শহীদুল্লাহ কায়সার থেকে শুরু করে আরো অনেক মানে বুদ্ধিজীবী লেখক যারা স্বাধীনতার পক্ষে লিখেছে, তাদেরকে তিনি গুম করেছেন, খুন করেছেন। সিরাজ শিকদারকে হত্যা করে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, আমরা তার ইতিহাস দেখেছি। পরবর্তীতে তার কন্যা সেটারই কন্টিনিউশন করেছেন এবং ইন্ডিয়ান তাবেদারি শুরু হয়েছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর কিলিং এর মাধ্যমে। ইন্ডিয়ান প্রযোজনায় পরিচালিত যে কিলিংটি সম্পূর্ণরূপে সাপোর্টেড বাই আওয়ামী লীগ গভর্নমেন্ট। তো সেই কিলার আওয়ামী লীগ, যারা বিতাড়িত আওয়ামী লীগ, তারা 23শে জুন কখনোই গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ফোর্স, পুলিশ ফোর্স, তাদের সহায়তা ব্যতীত আওয়ামী লীগের মিছিল করার এখনো কোনো ক্ষমতা বাংলাদেশের মাটিতে নেই। যদি কালকে কোনো অঘটন ঘটে, বুঝতে হবে এর সাথে প্রশাসন জড়িত। পুলিশ অথবা গোয়েন্দারা যদি তাদেরকে সাপোর্ট না দেয়, আওয়ামী লীগের কোনো সক্ষমতা নাই ঢাকা শহরে মিছিল করার এবং কোনো নাশকতা করার। সুতরাং আমি অনুরোধ করব এই আপনার চ্যানেলের মাধ্যমে যে পুলিশ ভাইরা, যে গোয়েন্দা ভাইরা, কেউ যদি তার মধ্যে দেশদ্রোহী থেকে থাকে, আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে দেশের পক্ষে কাজ করেন। এখনো সময় আছে নিজেদেরকে সংশোধন করার। ভবিষ্যতে জনগণ কিন্তু আরেকটা যদি 5ই আগস্ট ঘটবে, আপনাদের কাউকে কিন্তু রক্ষা করবে না। সুতরাং আওয়ামী লীগের নিজস্ব কোনো অ্যাবিলিটি নাই কোনো নাশকতা করার মতো। সুতরাং যারা এই অ্যাডভোকেট চৈতালি সহ আওয়ামী লীগের যারা আছে, তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনাদের সেই সক্ষমতা নেই। আপনারা ভাবছেন যে আপনারা ভারতের সহায়তায় বা গোয়েন্দা সংস্থার একটা বিপদগামী গ্রুপের সহায়তায় অথবা পুলিশের একটা বিপদগামী গ্রুপের সহায়তায় কোনো কিছু করবেন। বাংলাদেশ পরিবর্তিত হয়ে গিয়েছে। সেই 24-এর পূর্বের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক না। সুতরাং আশা করি ইনশাল্লাহ কালকে কোনো কিছু ঘটবে না। আওয়ামী লীগের এই অভিপ্রায় পুরোপুরি ব্যর্থ হবে এবং এই ক্ষেত্রে বিএনপি, জামাত, এনসিপি সহ আমাদের জুলাইয়ের পক্ষের এবং বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দল একসাথে কাজ করবে এবং তাদেরকে প্রতিহত করবে। এটাই আমাদের জনগণের প্রত্যাশা এবং ইনশাল্লাহ সেটাই তারা করে দেখাবে কালকে। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মেজর উদ্দাম স্যার। একজন দর্শকের নাম প্রশ্নটা নিয়ে কারণ আনমিউট করেন। প্রশ্ন থাকলে বলুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন অতিথিদের কাছে, আওয়ামী লীগ তো আগামীকাল যা প্রোগ্রামের আলোচনা করতেছে, এখানে এখন তো আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কোনো কিছু বলে না। তো আমি কি এটা প্রশ্ন করতে অতিথিদের কাছে জানতে চাই, এটার পিছনে স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী কি ওদেরকে উৎসাহ দিতেছে কিনা আসার জন্য বা বাংলাদেশে রাজনীতি করার? যদি স্বরাষ্ট্রমন্ত্রী তো ইন্ডিয়াতে ছিলেন, উনি শিলংয়ে ছিলেন, উনি তো ইন্ডিয়ার প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এখন উনি তো চাইতেছেন আওয়ামী লীগ বাংলাদেশে আসুক, রাজনীতি করুক। আর দ্বিতীয়ত ওনাদের বিএনপির মির্জা ফখরুল, উনিও চাইতেছেন আওয়ামী লীগ রাজনীতি করুক। তবে পুলিশ প্রশাসন রাজনীতি দোষী করার আগে বিএনপির এইসব নেতাদেরকে আগে দোষী করার দরকার। বিএনপির এইসব নেতাদের কারণে কিন্তু আমাদের দেশে আজকে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। যদি দেশে অস্থিতিশীল হয়, তার জন্য কি আমরা বিএনপির এইসব নেতাদের দায়ী করা যাবে কিনা, আর যদি এইসব নেতা দায়ী হয়, তাদের শাস্তি কি হতে পারে, এটা জানতে চাইছিলাম অতিথিদের কাছে। জি, ধন্যবাদ। কর্নেল হাসিনুর রহমান। একটা মিউট আছেন, দুইজন দর্শকের প্রশ্ন রয়েছে। একটা বিষয় একটু বলি যে আওয়ামী লীগের কর্মসূচি আগামীকাল, তারা সরাসরি পুলিশকে হুমকি দিচ্ছেন, পুলিশের সামনেও মিছিল করতেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। শেষ মুহূর্তে আসলে প্রশাসনের প্রস্তুতি আপনি কি বলবেন? ভাই, আওয়ামী লীগ হলো গিয়া একটা নিষিদ্ধ সংগঠন, এর কর্মকাণ্ড সব নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে আমাদের দেশে অনেক নিষিদ্ধ সংগঠন আছে, যেমন হরকতুল জিহাদ, এরকম অনেক নামে জঙ্গি সংগঠন। তারা যদি এই নিষিদ্ধের বাইরে কোনো কাজ করতে চায়, এটা জঙ্গি আইনে আওতায় আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা নিষিদ্ধ, তার কোনো কিছু করার অধিকার নাই। দেখা যাক কালকে কি করে, নাহলে আমরা আপত্তি জানাবো। এই স্বরাষ্ট্রমন্ত্রী দরকার নাই। আমাদের কালকে লাভ দিলে কি করবে, কতটুকু করবে? তারপরে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী মিলে আগামীকাল 6টা জেলা সেনাবাহিনী মোতায়েন করতেছে। আমার মনে হয় এটা যথেষ্ট। আপনি দেখতে পারবেন হ্যারম কতখানি, কিছুই করতে পারবে না আওয়ামী লীগ। মাঝখান দিয়ে যা করছে এটা ভিডিও ফুটেজ আছে, এই আওতায় ধরে তাদেরকে দণ্ড কার্যকর করা সম্ভব। আমি মনে করি ওই ভদ্রলোক আমার যে প্রশ্ন করছেন ফরেন পলিসি, আমাদের ফরেন পলিসি তো 3 রকম। ডক্টর খলিল আমেরিকাপন্থী, আর হলো গিয়া শামা ওয়াজেদ সম্ভবত ইন্ডিয়া ভালো বুঝেন, আরেকজন হলো গিয়া হুমায়ুন ভাই, উনি ইউকে বুঝেন।
তো কোন দেশে 3 জন থাকে কিনা পররাষ্ট্রমন্ত্রী আমি জানি না। থাকার পরে কেমনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক যায় সীমান্তে রিসিভ করার জন্য, তার এই আইকিউ নাই বেসিক যে সে পররাষ্ট্রমন্ত্রী না। এটা দুর্ভাগ্য আমাদের। অতি অতি রাঁধুনিতে কি বলে একটা, যাও অধিক কথা হলো সন্ন্যাসীদের গাম্ভীর্য ভাই, নষ্ট। অতি সন্ন্যাসীদের গাদন নষ্ট ভাই, থ্যাংক ইউ। আমাদের আর কত বড় নালায়ক একটা কূটনীতিবিদ, উনি ওই দেশের মন্ত্রী ছিলেন। সে যদি আমেরিকার কূটনীতিক হইতেন তার কথা ছিল, বাংলাদেশের মতো রাষ্ট্রে সে কূটনীতিক হয়ে আইছেন। আপনি বোঝার চেষ্টা করেন বাংলাদেশটাকে কিভাবে মর্যাদা দেয় ভারত, কতটা সেন্সিটিভ তাদের জন্য। আমি গর্বিত বাংলা জনগণ, আবু সাইদের ছেলেরা, বন্ধুরা, ভাইরা আমাদের ওই পর্যায়ে নিছেন যে এখন একেবারে মন্ত্রী পর্যায়ের লোক প্রোটোকল বাদ দিয়ে একেবারে জয়েন্ট সেক্রেটারি প্রোটোকলে আইসা দায়িত্ব পালন করতে আইছেন। এটা খুব লজ্জার এবং খুব ভাবার বিষয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে কথা বলছেন, আমি বিশ্বাস করি ভাই স্বরাষ্ট্রমন্ত্রী যদি আওয়ামী লীগেরও হয় তার কিচ্ছু করার নাই, দেশ চলবে প্রধানমন্ত্রীর আদেশে, সেইভাবেই চলবে। এখানে সার্বভৌম রক্ষার জন্য সেনাবাহিনী আছে, অলরেডি সেনাবাহিনী নেমে গেছে, 6 জেলায় নামাইছে, বাকি জেলায় নামতে কোনো সমস্যা নাই। তবে আমার যে আপত্তি, 47 সালে আমরা দেশভাগ হয়েছে জনসংখ্যার ভিত্তিতে এবং মুসলমান জনসংখ্যা থেকে সীমান্ত করা হয়েছে। তো সেই হিসাবে আমরা যেই জমি পাইছি অনেক কম পাইছি, ভারতের তুলনায় বলেন, পাকিস্তানের তুলনায় বলেন, তা আমার জমির কমতি আছে। সুতরাং আবার পুনঃ বন্টন করতে হবে ভারতবর্ষ। বাংলাদেশে এত লোক নেওয়ার মতো সামর্থ্য নাই। ওই কালে যেই লোক ছিল সেই হিসাবে ওই সময় আমরা অনেক সুবিধাই পাই নাই। সুতরাং আমরা অনেক পাই বৃহত্তর বাংলায় বিশ্বাসী। এই বৃহত্তর বাংলার মধ্যে যারা থাকতে চান না তারা স্বাধীন থাকুক, আপত্তি নাই, বাট আমরা বৃহত্তর বাংলায় বিশ্বাসী। তো একটা কথা বলবো, আমরা স্বাধীন দেশ হয়েছি, আমরা কিন্তু নির্যাতিত নিপীড়িত। নবাব সলিমুল্লাহ আমাদেরকে চিনছেন, উনি বঙ্গভঙ্গ করাইছেন এবং দেখেন আমাদেরকে ওই সময় বঙ্গ ভাগ করতে দেয় নাই, কারণ তারা ওই জমিদাররা আমাদের শোষণ করত, লুটপাট করে যা খুশি তাই করতো, এই জন্য তারা করতে দেয় নাই। তারা থাকতো কলকাতায়, আমাদের শোষণের জায়গা ছিল এই বাংলা। সেই পরে দেখেন 47 সালে দেখলো চিন্তা করে যদি 2 বাংলা এক থাকে তাহলে সমস্যা, এটা নিয়ন্ত্রণ চলে যাবে মুসলমানদের হাতে, তাই তারা এটা ভাগ করে দিল। ভাগ করে দিয়ে দেখেন আমাদের কি সৌভাগ্য, পাকিস্তান শাসন করুক শোষণ করুক, আমাদের কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, আমাদের ইপিআর ছিল, অর্থাৎ সবাই বাঙালি। আর পশ্চিম পাকিস্তানে দেখেন তাদের কি অবস্থা, তাদের তো সুভাষ বোস ছিল, যার ভয়ে ব্রিটিশ চলে গেছে, তারা সব বাদ দিয়া ভুলা একেবারে গর্তের মধ্যে ঢুকে গেছে, ঢুইকা এখন দিল্লির দিকে তাকায় আছে। নির্লজ্জ জাতি, ওদের কোমর সোজাকে দাঁড়ানোর জন্য বলি, বাংলা ভাষাকে ভালোবাসলে নিজে স্বাধীন হন, সমমর্যাদা থাকেন। আমাদের একটা পতাকা আছে, আমাদের জঙ্গি বিমান যখন আকাশে উড়ে ওখানে পতাকার ছিল থাকে, পতাকা ছাপানো থাকে, আমরা গর্বিত জাতি। আপনারা বাংলাদেশে হইতে পারবেন না, বাট ভালো মানুষ হন, ভালো বাঙালি হন। আপনাদের শুভেন্দু মানুষটাকে বর্জন করেন, এই শুভেন্দুর মতো লোকদেরকে। আমরা তো হিন্দুদের মন্দির ঘুরাই দিচ্ছি না, আমরা তো হিন্দুদেরকে কষ্ট দিচ্ছি না, আপনি আমাদের মুসলমানদের কষ্ট দিচ্ছেন, লোকজনকে নামাজ পড়তে দিচ্ছেন না, নামাজ পড়লে পাকিস্তানে চলে যাও। বড় সীমা ক্রস করতেছেন, ভারতকে বলবো আপনারা সীমা ক্রস করতেছেন। যদি একবার কিছু হয় এই সীমান্তে তার কাটা লাগবে আমাদের মাত্র কয়েক ঘন্টা। তো সীমান্ত তো কোথায় যাবে আপনি টের পাবেন না। এই বাঙালি সেই বাঙালি নাই, এটা 24-এর পর আবু সাইদের বাঙালি, মুগ্ধ অসীমের বাঙালি। এর যে সাহসের লেভেল আপনি চিন্তা করতে পারবেন না। আপনি তো খালি বিএসএফ দেখছেন, বাকি লোক দেখেন নাই। পুরো আমরা সব ঢাকা ছেড়ে সীমান্তে চলে আসবো। 3 কোটি লোকের দেশ ইরান, তার সাথে আমেরিকা নাকসুবানি খাইছে, আর আমরা 20 কোটির দেশ। একটু হিসাব করে কথা বলবেন। যারা আওয়ামী লীগ আছেন, সর্বাধিক সম্পূর্ণ শক্তি আপনাদের ছিল, কি ছিল না আপনাদের? র্যাব, পুলিশ, বিডিআর সবই আপনাদের ছিল। আতঙ্ক কি ছিল? কিছুই করতে ঠেকাইতে পারে নাই। এই জনবিপ্লবের রোষে আপনি ভেঙে গেছেন ভয়ে, নিরস্ত্র বাঙালির ভয়ে। সুতরাং ভারতকে বলবো একটু মনে রাখবেন, আমরা কার সাথে কথা বলেন, কি কথা বলেন, সব আমাদের নজরে আছে, আমরা বেশ সক্রিয়। বাংলাদেশে যারা মুসলমান হিন্দু সনাতনী ভাইরা থাকেন, আপনারাও এই ধরনের ষড়যন্ত্রে পা দিবেন না, এটা আপনাদের ক্ষতি হবে। আমরা তো শান্তিপ্রিয় জাতি, আমরা চেষ্টা করবো সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। সীমা লঙ্ঘন করলে তো অনেক কিছু হবেই। তা আমরা চাই না এটা হোক। আমাদের ধর্মপাল মুসলমান ভাইদের বলবো, ইসলাম যা বলে তাই করি। তারা যদি কোনো অপরাধ করে থানায় জানান। আপনার আগে জানান নাই কেন? গোবিন্দগঞ্জের বাসীদের বলবো, আপনার আগে কেন থানায় জানান নাই?
এটা অপকর্ম হচ্ছে। আর যেই লোক এই মূর্তি বানাচ্ছে রামের মূর্তি, সেই লোক হিন্দু ছিল, মুসলমান হয়ে প্রাইম মিনিস্টার অফিসের এখানে এসে এসির কাজ করতো, র্যাব তাকে ধরছে, আবার হিন্দু হয়েছে। এই দিগবাদী ধর্মবাদ, মানে ধর্মের দিগবাদী এই ছে লোকটা। তো এই আইনে আওতায় আনতে হবে। তো কোথায় টাকা পাইলো, ভ্যাট দিল কে, ট্যাক্স দিল কে, কি কারণে রাষ্ট্রদূত যাবেন তার ওখানে, এটা এটা তদন্তের বিষয় এবং আইনে আওতায় আনতে হবে। আর এই যে মন্দির, এটা বন্ধ আছে, বন্ধ থাকবে। এটার উপর দেওয়া হলে সামিয়ানা বানান, সামিয়ানা বানান ঢেকে ভিতরে নিয়ে আসেন। আপনার এই মন্দির বাইরে থাকবে, লোকজন জুতা দেখাবে, স্যান্ডেল দেখাবে, এটা আসলে মানায় না। তাই অসম্মান করুক কেউ আমরা চাই না, তাই মন্দিরটা ঢেকে রাখেন। আর 2 নম্বর হলো আমাদের এই অপর ভাই মেজর সাহেব, উনি জ্ঞানী মানুষ, আমার একটু বলেন রামের জন্ম কোথায় হয়েছে আমি জানতে চাই। আমি ইতিহাস করে ছাপা করে ফেলতেছি, অন্য কিছু পড়তে পারতেছি, রামের জন্ম আমি খুঁজে পাইতেছি না। রাম কোথায় কবে জন্মগ্রহণ করলো, কোন জায়গায়, এটা আমি খুঁজে পাইতেছি না। তা আমার একটা খেয়াল হলো, আমি যা তা একজনে বানাইলাম, এই আমার জনপ্রাণ এটা হয়ে গেল। সকল সনাতনী কি রামকে মানে? ইসকন মানে ওদের কৃষ্ণকে। আমি এরকম মানে এত ধরনের, আমি বড় দুঃখজনক। এটা ইতিহাস তো ঠিক থাকতে হবে। আমার নবীর জন্ম তারিখ আছে, আদম আলাইহিস সালামের জন্ম তারিখ আছে, মাঝখানে কোন দিক দিয়ে রাম ঢুকলো আমি তো টের পেলাম না। প্লিজ ক্লিয়ার করা উচিত আমাদের ধর্মপ্রাণ হিন্দু ভাইরা। আমি আসলে ক্লিয়ার না, আমি ইউটিউব খুঁজে পাচ্ছি না। তো এই ধরনের আজগুবি কাজ করেন না। এটা নিয়ে যেন তফসরা শুরু হয়, নানা বিতর্কে পড়বেন। বিকজ আপনারা এক একজন এক এক কথা বলতেছেন। আপনাদের ইসকন চলে এক দর্শনে, আপনারা চলে আরেক দর্শনে। আর চৈতালি আপা উনি যা বলছেন রাষ্ট্রদ্রোহী কাজ করছেন। আমার বিশ্বাস সরকার তার নিজ আইনের গতি, আইনে চলবে, বিচার তার বিচারের গতিতেই চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না, ছাড় দিলেই প্রশ্রয় পাবে। কঠোর আইন, কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের সার্বভৌমত্ব, মর্যাদা এবং ঐক্য আমাদের বজায় রাখতে হবে। সবাই আমরা গর্বিত বাংলাদেশী, যে যে ধর্মেরই থাকুক, যে জাতিরই থাকুক, আমরা সবাই গর্বিত বাংলাদেশী। সুতরাং সেটাকে ধারণ করব। এবং বাংলাদেশের যে গর্বের জায়গা, এখন কিন্তু আমরা গর্বের জায়গায় বলতে পারেন। 24-এর পরে আমরা কিন্তু লক্ষণ সেন নাই, 24-এর পরে আমরা কিন্তু হয়ে গেছে অন্য জাতি, আবু সাইদের জাতি। অর্থাৎ সাহসের গুণগত মান অনেক উপরে চলে গেছে। জি, জনাব হাসিনুর রহমান শুনতে পাচ্ছেন আপনাকে? এখন শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে ভাই? শুনতে পাচ্ছি। মানে কোন রকম আজে বাজে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। আওয়ামী লীগ চলে গেছে না ফেরার দেশে, ও ফিরে আসবে না। অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে দেশের দায়িত্ব পালন করেন, এটাই আমার লাস্ট কথা। ধন্যবাদ ভাই।